আগামীকাল তিনটি লোকসভা কেন্দ্রে ভোট, দ্বিতীয় দফার ভোট। সেই দ্বিতীয় দফায় কি সেই চাকরিহারাদের কান্না, ক্ষোভ, উদ্বেগ, চিন্তা এই সমস্ত প্রভাব পড়বে? জিটিএ, নিয়োগ দুর্নীতি, সেটারও প্রভাব পড়বে। এই নিয়ে আলোচনা হচ্ছিল। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, কালকের মতো আজও চাকরিহারা, মাথায় বাজ পড়েছে, তাঁরাও রয়েছেন। শর্মিষ্ঠা রয়েছেন আমার সঙ্গে তাপস রয়েছেন। এই দুজনের সঙ্গে কথা বলবো। তবে তার আগে ব্রেকে যেতে যেতে অশোক ভট্টাচার্যের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন কংগ্রেস নাকি পাহাড়ে এবার দারুণ ফল করবে। কিসের ভিত্তিতে? দেখুন, প্রথম কথাটা হচ্ছে তৃণমূল পাহাড়ের মানুষের সাথে ছেলে খেলা করেছে, জাস্ট ছেলে খেলা করেছে। আর দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত একমাত্র চোপড়া বিধানসভা এলাকা ছাড়া তৃণমূল আর কোথাও দাঁত ফোটাতে পারবে বলে আমাদের ধারণা। তৃণমূলের কথা ছেড়ে দিন, কংগ্রেস বলছি, ওইটাই তো বলছি আমি, পারবে না। দু নম্বর কথা হচ্ছে, খুব ভালো মতনভাবে আপনারা জানেন, আপনারা কেন উল্লেখ করলেন না বা অশ্বত্থমা হত ইতিকুঞ্জলটা বললেন না, আপনারাই জানেন। হামরো পার্টির অজয় এডওয়ার্ডস, তিনি সমর্থন যেভাবে বাড়িয়ে দিয়েছেন এবং বামপন্থীরা যেভাবে জোটবদ্ধভাবে লড়াই করছি আমরা ওখানে, এবং ডক্টর মনীষ তামাং, অধ্যাপক মানুষ, চোর ছ্যাচর কাটমানিখোর তোলাবাজ নন, তিনিও কিন্তু ভূমিপুত্র, কালিম্পংয়ের মানুষ তিনি, এটা উল্লেখ করলে ভালো হতো। সব দিক থেকে দার্জিলিং লোকসভাতে কংগ্রেস চমকে দেওয়ার মতন ফল করবে। আর রায়গঞ্জ কান পাতলেই শোনা যাচ্ছে ভি ফর ভিক্টরি অ্যান্ড ভিক্টরি ফর ভিক্টর। ওকে, আমি সপ্তর্ষি দেবের কাছে আসবো। সব নিয়ে শান্তনু সেনের কাছে একবার যেতেই হবে, কারণ এত আক্রমণ যেহেতু তৃণমূলকে। কেন এই যে বিভিন্ন পর্ষদ গঠন করা, এই যে তরুণজ্যোতি তিওয়ারি কটাক্ষ করলেন, এটা কি তৃণমূলের কি বিভাজন দেখা হচ্ছে? তৃণমূল যত পর্ষদ গঠন করবে তার দুর্নীতি করার জন্য সেই পর্ষদগুলো ব্যবহৃত হবে। বারবার এই জিনিস প্রমাণিত হয়েছে। এখন শান্তনুবাবু কি বলবেন আমি জানি না। আমি দুটো কথা বলি, যে ঠান্ডা ঠান্ডা কুলকুল আবার তৃণমূল। এখন এই থিওরিটা লোকসভায় যদি প্রযোজ্য হয়, তাহলে এটার ন্যাচারাল এক্সটেনশন হওয়া উচিত ছিল দার্জিলিং মিউনিসিপ্যালিটির ভোট। তাহলে সেখানেও ঠান্ডা ঠান্ডা কুলকুল তৃণমূল আবার ফোটাবে ফুল হওয়া উচিত ছিল। কিন্তু অদ্ভুতভাবে 3 মাসের তৈরি পার্টি, হামরো পার্টি, দার্জিলিং মিউনিসিপ্যালিটি চালাচ্ছে। সুতরাং দ্য ডিসাইসিভ ম্যান্ডেট দার্জিলিংয়ের মানুষের, কার্শিয়ংয়ের মানুষের, ওই অঞ্চলের মানুষের হচ্ছে যে না তৃণমূল না বিজেপি। আমাদের লোকসভা কেন্দ্রের সমতলেরও তাই। আমি উপরের কথাটাই বলছি, আচ্ছা, যে আমাদের নিজেদের একটা পলিটিক্যাল আউটফিট দরকার। 2 নম্বর কথা, আমার দার্জিলিং মানে শুধু টয় ট্রেন নয়, দার্জিলিং মানে বিস্তীর্ণ চা শিল্প, চা শ্রমিক। পশ্চিমবাংলা একমাত্র রাজ্য, সঙ্গে আসাম, যেখানে আজ অব্দি চা শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি আইনটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করতে পারলেন না। এইটা একটা বড় ইস্যু হয়ে সামনে আসবে। তাহলে এত কিছুর পরে আবার তৃণমূল কংগ্রেস কিভাবে জয় নিশ্চিত দেখছে? প্রথমত আমি বামপন্থী বন্ধুকে স্মরণ করিয়ে দিই, 34 বছরে বামফ্রন্টের নেতারা দার্জিলিং মেলে করে এনজিপি যেতেন বা বাগডোগরায় যেতেন ফ্লাইটে করে, কিন্তু পাহাড়ে কোনো যেতেন না। পাহাড় জ্বলতো, পাহাড়ের আগুনটা নিভিয়ে হাসি ফুটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক। দ্বিতীয়ত, কংগ্রেসের বন্ধুকে আমি আবার বলি, অধীরবাবু, যার 56,000 কংগ্রেস কর্মী সিপিএমের হাতে খুন হয়েছে, সেই সিপিএমের কাস্তে হাতুড়ি দিয়ে উত্তরিয়ে পড়ে হাঁটছেন। শয়নে স্বপনে অধীর চৌধুরীকে শয়নে স্বপনে অধীর চৌধুরী কথা ভাবে এই স্পিরিটটা নষ্ট করবেন না প্রোগ্রামে, তাহলে কিন্তু আপনিও বলতে পারবেন না। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কংগ্রেস একটা শূন্য আর একটা শূন্যর সাথে হাত মিলিয়ে আমরা বলছে আমরা দুজনে মহাশূন্যের দিকে যাব। আর যে কথাটা বলতে হয়, বিজেপি রয়ে গেল, রাজু ভিস্তা ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় তাদের বিধায়ক বলছে আমি আমাদের ক্যান্ডিডেটের বিরুদ্ধে লড়বো। সে সেখানে যাচ্ছে, সেখানে তার বিরুদ্ধে প্রত্যাখ্যান করছে তাকে মানুষ। এবং লাস্ট চা বাগানের কথা বললেন, বন্ধ চা বাগান খুলে দিয়ে চা শ্রমিকদের মজুরি বাড়ানো থেকে চা সুন্দরী প্রকল্প সবটাই যদি কেউ করে থাকেন মমতা বোঝা যাবে আগামী 4 জুন। কিন্তু আগামীকাল এই যে 3 লোকসভা কেন্দ্রে ভোট, সেই লোকসভা কেন্দ্রের ভোটের আগেই চাকরিহারা হলেন 25,000। কি তত্ত্ব দিচ্ছেন, কি দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে মেদিনীপুরের বিভিন্ন সভা ছিল, সেই সভা থেকে কি সুর চড়ালেন দেখুন। চাকরি খেয়ে নেওয়া হয়েছে। আসল কাজটা কি জানেন তো? এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে, আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে। তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না। সোমবার হাইকোর্টের রায়, প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল। সেদিনই এ নিয়ে সুর চড়ান মমতা, নিশানা করেন বিজেপিকে।
টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। এই অর্ডারটা বেআইনি অর্ডার। আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলেই বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। বুধবার আরো এক ধাপে গিয়ে সরব হন তৃণমূল নেত্রী। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রচারে গিয়ে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বার্তা দেন। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। এরপর বৃহস্পতিবার ফের সরব। এবার দাঁতন থেকে চাকরি বাতিল ইস্যুতে নতুন করে আক্রমণে তৃণমূল নেত্রী। এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। আসল কাজটা কি জানেন তো? এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে। আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে, তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না। আমি ওদের বলে রাখি, ওরে সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়। তালিকা প্রকাশ করে বলুন কোন কোন স্টেটে কত সেন্ট্রাল ফোর্স দিয়েছে, আর সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স 100% আপনারা বাংলায় কেন দিয়েছেন? বাংলাটাকে দখল করবেন বলে? এটুকু ভরসা নেই মানুষের উপরে? আপনার চাকরি নিউজ 18 বাংলা। এবার আমাদের ফরম্যাট শুরু করি। প্রথমে জনতার প্রশ্ন নেব। কার প্রশ্ন রয়েছে প্রথমে, কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন বিজেপিকে। তরুণ জ্যোতি তিওয়ারি। ভোটের সময় চাকরি বাতিলের যে রায়, সেটা কি আপনাদের বিরুদ্ধে যেতে পারে বলে মনে করছেন? আমি বোনের প্রশ্নের উত্তর দিচ্ছি, তার আগে একটা ছোট্ট জিনিস বলা উচিত। মুখ্যমন্ত্রী যখন বাঙালি অবাঙালি এটা ব্যাপারটা বাঙালিদের করছে, একটা ছোট্ট প্রশ্ন আছে। এই 25,000 বাদ দিলে 29,75,000 তারা কি মঙ্গল গ্রহ থেকে এসেছিল না উগান্ডা থেকে এসেছিল? যারা চাকরিটা পেতে পারতো তারা কোত্থেকে এসেছিল? প্রথম। সেকেন্ড, বোনের প্রশ্ন। বোন, প্রথমত মামলাটা আমরা করিনি, মামলাটা করেছে চাকরি প্রার্থীরা, তাদের প্রেক্ষিতে মামলা। এখানে লাভ ক্ষতির ব্যাপারটা আসছে না। হ্যাঁ, ক্ষতি তো বড় ক্ষতি হচ্ছে। যাদের চাকরি গেছে তাদের মধ্যে অনেকেই যোগ্য ছিল। এই যোগ্য অযোগ্য আলাদা করতে পারলো না মানে এই সরকার। কীরকম হলো? আমি ইনফ্যাক্ট আজকেও, খালি আগে নয় আজকেও, লিগ্যাল এবং ইলিগ্যাল বারবার বলছেন আমরা সংখ্যা দিয়েছি, আমরা সংখ্যা দিয়েছি। সুপ্রিম কোর্টে একটা এসএলপি ফাইল করে রাজ্য সরকার এসএলপি ফাইল করে বলেছে এদের চাকরিটা যাওয়াটা ঠিক হয়নি, চাকরিটা বাঁচানোর জন্য গেছে পুরো প্যানেলটার। কিন্তু রাজ্য সরকার হিসাব মতো রাজ্য সরকার জানে কতজন অযোগ্য, তাহলে রাজ্য সরকার বলতে পারতো এইটাই, দাঁড়াও শেষ করে দাও, এইটা এই কজন অযোগ্য আছে, এই কজন যোগ্য আছে, তাদেরটা দিয়ে দাও। আর একটা কথা আমি আজকে বলবো, এই অযোগ্য নিয়ে এত কথা হচ্ছে। আমাদের যে এসএসসি চেয়ারম্যান, তিনি আজকে একটা প্রেস কনফারেন্স করেছেন, তিনি অনেকগুলো কথা বলেছেন। আমি এই সঞ্চালক দাদার পারমিশন নিয়ে একটা 21 সেকেন্ডে ক্লিপ চালানোর পারমিশন নিচ্ছি। তো আমরা চালাবো, দাদা তুমি চালাবে, তোমারটা যাবে কি যাবে না আমি জানি না, স্পষ্ট হবে কিনা একদম এটা অত্যন্ত স্পষ্ট হবে। একটু সিদ্ধার্থ মজুমদার আজকে করেছেন। ওয়েমারটা থাকলে আমি আবারও বলছি যে আইনি জটিলতা কমতো, কাজটা সহজতর হতো তা নয়। কারণ আমার 19 লক্ষ কি 20 লক্ষ স্ক্যান কপি ইভ্যালুয়েট করাটাও কঠিন। অরিজিনাল ওয়েমার থাকলে সেটা স্ক্যান কপি, সেটা কপি মানে সেটাও ইভ্যালুয়েট করা কঠিন। যেটা সহজ হয় সেটা হচ্ছে আইনের চোখে সেটা অনেক গ্রহণযোগ্য হয়। এবার গল্পটা হচ্ছে ওএমআরটা নেই, তিনি বলে দিলেন। যেটার ওএমআরটা যখন নেই তখন এই যোগ্য অযোগ্যটা বিচার করছেন কি করে? 25,000-এর মধ্যে অনেকেই যোগ্য আছে, 25,000-এর মধ্যে অনেকেই যোগ্য আছে, কিন্তু এই 29,75,000-এর মধ্যেও যোগ্য থাকতে পারো তাদের। আমি শান্তনু সেনের কাছে উত্তর নেব, শান্তনু সেনের কাছে উত্তর নেব। তবে তার আগে এই যে শর্মিষ্ঠা আর তাপস বসে আছেন না, তাদের মাথায় বাজ পড়েছে, বিরাট দায়িত্ব তাদের কাঁধে, কিন্তু এখন হঠাৎ করে চাকরি চলে গেছে। হ্যাঁ, এপ্রিল মাসে বেতনটা পাবেন, কিন্তু আপনার কি পরিস্থিতি শর্মিষ্ঠা? এপ্রিল মাসের হয়তো বেতনটা পাবো, কিন্তু তাতে আমাদের কিছুই সমাধান হবে না। কারণ হচ্ছে যে আমরা চাকরি পাওয়ার আগে একটা পরিস্থিতিতে ছিলাম। আজকে
কি পরিস্থিতি আজকে আমার পরিস্থিতি হচ্ছে যে আমি নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি ছিল আমার, চাকরির জন্য আমাকে সাউথ চব্বিশ পরগনা আমি চাকরিটা পাই, তো আমাকে বাড়ি ছেড়ে এখানে চলে আসতে হয়েছে। দীর্ঘ 5 বছর ধরে চাকরি করছি, আমাকে এখানে একটা থাকার ব্যবস্থা করতে হয়েছে, তার জন্য আমাকে একটা লোন তুলতে হয়েছে এবং লোন নিয়ে আমি একটি বাড়ি নিয়েছি। তো সেই কত টাকার লোন? 26 লক্ষ টাকার লোন নিয়েছি আমি। ওরে এখন বাপ রে যদি বাপ। আমার চাকরিটা চলে যায় তাহলে আমি এই লোন কি করে শোধ করব? আমার একটি 8 মাসের ছেলে আছে, আমার সংসার, মাস? হ্যাঁ 8 মাসের একটি আপনার ছোট্ট husband? ছেলে। আমার হাজবেন্ড একটা ক্যাজুয়াল পোস্টে আছে, সে পুরোটাই বহরমপুরে করে। আপনার উপরে নির্ভর হ্যাঁ করে? আমার উপরেই পুরোটা নির্ভর করে এবং আমার চাকরির জন্যই আমি এখানে একটা থাকার ব্যবস্থা করেছি। তো আজকে যদি সরকার বা এসএসসি কমিশন বা কোর্ট কারো যদি ভুল থাকে, তার দায় কেন আমাদের মতো আমি চাকরিহারাদের উপরে আসবো। পড়বে? 26 লক্ষ টাকা ঋণ, স্বামী ক্যাজুয়াল কর্মী, 8 মাসের বাচ্চা, পুরোটাই নির্ভর করছে শর্মিষ্ঠার উপরে। বিজেপি আপনাদের ওপর দায় চাপাচ্ছে। প্রথমত এই কারণেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা অত্যন্ত অমানবিক একটা রায়। আমি আপনাকে একটা রেফারেন্স দিই, 2006 সালে ইন্দ্রপ্রীত সিং কালাম এন্ড আদার্স ভার্সেস পাঞ্জাব সরকার, সেই একটা কেসে সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে কোনো অবস্থাতেই সম্পূর্ণ নিয়োগ বাতিল করা যায় না। সেখানেও রাজনৈতিক স্বার্থে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুসরণ করে এখনও যারা বিচার ব্যবস্থার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা শুধুমাত্র কাউকে বা কোনো দলকে খুশি করার জন্যে এতগুলো মানুষকে এইভাবে পথে বসিয়ে দিল। যারা চায় না যে বাংলার মানুষের হাতে কাজ থাক, যারা চায় না কিন্তু বাংলার ঠিক, মানুষের ঠিক, পেটে জনতার ভাত থাক। একটা প্রশ্ন রয়েছে তৃণমূলের উদ্দেশ্যেই, জনতার প্রশ্ন রয়েছে। কার প্রশ্ন প্লিজ? আমার প্রশ্ন তৃণমূলকে, যোগ্যদেরও চাকরি গেল, যোগ্য অযোগ্যদের পার্থক্য করতে না পারার দায় কি এসএসসি বা রাজ্যের? প্রথম কথা, আমরা আমাদের চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে তিনি নির্দিষ্ট টাইমে জানিয়েছিলেন, নাম্বার 1। নাম্বার 2, আমরা বারংবার আমাদের সরকারের পক্ষ থেকে যখনই সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে, বিরোধীরা যারা চায় না সমস্যার সমাধান হোক, কারণ জলটা কারা চায় খোলা না? না থাকলে কোন বিরোধীরা তারা চায় না? রাজনীতিতে বেঁচে থাকতে পারবে না। তারা সব সময় আইনের বেড়াজাল আচ্ছা, তৈরি করে আচ্ছা। সরকারের হাতটাকে বেঁধে দিয়েছে। একদম। এটা চাকরির মাথায় কোনো রাখতে- ইস্যু তৈরি হলেই সপ্তর্ষি, কংগ্রেস, সিপিআইএম, বিজেপি নাকি বাধা দিচ্ছে, পিল করছে, পিআইএল করছে, তৃণমূলের বারবার অভিযোগ। না, তৃণমূলের আজকে অভিযোগ রাজনীতির নিয়ে জন্য এরা এই অবস্থায়। তৃণমূলের অভিযোগের উত্তর দিতে গেলে তো মুশকিল হয়ে যাবে, কিন্তু ওনারা যারা রয়েছেন এরকম যাদের চাকরি গেল তারা যোগ্য, তাদের যাতে চাকরিটা ফেরানো যায় সেই জন্য যতদূর যা করার সিপিএম পার্টি করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে ধরুন ওএমআর শিটগুলো পুড়িয়ে দিল, আচ্ছা 12 বছর এই কাগজ রাখার কথা, সরকারি যে কোনো নথি। দ্বিতীয় কথা হচ্ছে যে হার্ড ডিস্কগুলো নষ্ট করে দিল। তৃতীয় হচ্ছে যে নতুন করে সুপার নিউমেরিক পোস্ট ক্যাবিনেট সিদ্ধান্ত করলো। সেটা কিসের কগনিসেন্স যে আমি দুর্নীতি করেছি, আমি এমন কিছু লোককে চাকরি দিয়েছি যাদের চাকরি পাওয়ার কথা নয়, তাই জন্য নতুন করে আমাকে পোস্ট তৈরি করতে হলো, Okay. ক্যাবিনেট করলো। এই দায়িত্ব কার? মমতা বন্দ্যোপাধ্যায়। Okay. শান্তু সেনের দায়িত্ব এই এটা যে নয়।